ভাষাহীন হৃদয়ে ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবল ঘরে দুপা রেখেছিল তে। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত জ্বরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে গেল তের দুপা। 5 আঙ্গুলে শক্ত ছাপ লেগে গেছে নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তে ধারণ করেছে কালো বেগুনি রঙে। গালটা বড্ড বেশি জ্বালা করছে, তবে সেদিকে তের কোনো হুঁশ নেই। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজার চিন্তা ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার মাথাতে আসছে, কি করেছি আমি? তেজে ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে এভাবে বোকার মতো তাকিয়ে আছে। তাতে কোনোটারই আপাতত ধ্যান নেই সুজির। রাগের তোপে এখনো শরীর রিরি করছে ওর। ইচ্ছা তো করছে অন্য গালে আর একটা চপাট করে থাপ্পড় লাগিয়ে দিতে। সুজিকে রাগে ফোঁস করতে দেখে তে এবার জোরে সোরে কান্না করে দিল। কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে মার খাওয়ার জন্যই কি জন্ম হয়েছে আমার? আমি ছাড়া আর কে মারে তোকে? তে বলতে চাইলো। কি আবার? ওই যে ছোট কর্তা, দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহুত অতীতের কথা, তাই তে এসব নিয়ে আর ভাবতে চায় না। তাই আপার কথার পরিপ্রেক্ষিতে বলে উঠলো, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপরে রাখিস। আমি কি তোর সৎ বোন আপা? সুজি রাগের অঙ্কারে যেন একটু একটু করে ঘি ঢেলে দিচ্ছে মেয়েটা। ক্রমশ মেজাজের খারাপটা বেড়েই যাচ্ছে। সুজি তো রাগে দাঁত কিটমিট করছে। একদম পাকনামি করবি না তে। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো? আমার নেই, তাই তো? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ একটু খুলে বলবি? দাঁড়া, নিজের চোখে দেখ, বলতে হবে কেন? বলে সুজি গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে সেটের হাতে ধরিয়ে দিল। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেল, সবগুলো আমেরিকা থেকে এসেছে। যা দেখে তের কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করছে। আপা, কোম্পানি থেকে মেল এসেছে, ওরা আমাকে উন্নত চিকিৎসা করার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরো 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহল বশত আমি যদি ইমেলের ইনবক্স চেক না করতাম, তাহলে তো এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইলই পাঠিয়ে গিয়েছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরো 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসা আর হতো কি বল আমাকে? সুজির কটা কথা শুনে তে তো একদম কেঁপে উঠেছে। ওর এই মুহূর্তে বলার আর কিছুই নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করে কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই ইমেলের কোনরূপ প্রতিক্রিয়া আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাহত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্ট দ্বিগুণ হয়ে হৃদয়ে জেগে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার উঠতে গিয়ে এমন কিছু হবে সেটা তো তে ভাবতেই পারেনি, ওর কল্পনাতেই আসেনি। ও আরো একবার সক্রিয় চোখে ল্যাপটপের মেলের দিকে তাকালো। সকল নিয়ম নীতি হরফ করা শেষে একবারে নিচে ছোট ছোট করে লেখা, মিস্টার জন হসক, সিএফও অফ জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। জন হসক উনি কে আপা? হবে হয়তো কোম্পানির দায়িত্বে থাকা কেউ। তে একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে কিম তেয়াং নামেরও একটা টিকিট রয়েছে। এবার সুজি এসে থেকে বলল, আমি বুঝলাম না তে, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেই হতো। কি বলছিস আপা? তোরা অত দূর চলে যাবি আর আমি এই ফাঁকা বাড়িতে একা একা থাকবো? বুদ্রা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন, তাই না? হয়েছে, ড্রামা করা বন্ধ কর। আমি কেন বলেছি সেটা শুধু আমি জানি। কেন বলেছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকেই থাকতে হবে রে। তাহলে বিদেশের বাইরে তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর জাগুব ভাইয়া মানুষটা বেশি সুবিধার না। আমি কি আর ছোট আছি আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশি ভাবি রেডি করে রেখেছে। সঙ্গে সঙ্গে সুজি থেকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল। সরি সোনা, জানিস আমার খুব খুশি লেগেছিল যখন আমি মেলগুলো দেখেছিলাম, কিন্তু রাতটা তখনই হয় যখন ভাবলাম এই মেলগুলো 1 সপ্তাহ পরে পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত আর আমাদের মাকে আরো ভুগতে হতো। তুই না আপা, আমি সরি। আমি তো খামখেয়ালি করে কিছু চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে আপা প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় জিনিস শপিং করতে হবে। এই সপ্তাহে ফ্লাইট। সে নিজের হাতের বাঁধন শক্ত করে সুজির গলা আরো জোরে ঝাঁপিয়ে ধরলো। আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। আচ্ছা ঠিক আছে চল। এবার আমি সেহন ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ
রবিবার। প্রতিদিনের মতো আজও পরন্ত বিকালে তিক্ত শুকনো কিরণের হানা দিয়েছে বিস্তার ছাদ জুড়ে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। বসন্তের দক্ষিণা বাতাসে পথ পথ করে উঠছে রশিতে শুকানো দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলো নিতেই এসেছিল তে, তবে ছাদে পা রাখতে মনটা কেমন যেন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়লো শাওলা পড়া চাপা রেলিং এর ওপর। বসা দরুন হাঁটু অব্দি লম্বা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকলো। বিকাল বেলায় ভেজা বাতাসের তালে তালে ভাবছে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বকছে। মিসেস আইয়ুকে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটে করে ওরা তুলে দিয়ে এসেছে। ওদের দু বোনের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপরে এই মহল বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনে সুপারি বাগান, সামনের বিশাল গেট, সবকিছুই মানব শূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে বেশি প্রিয় সেহন ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে তে, অচেনা দেশে চলে যাবে। আর সব অচেনার ভিড়ে সাদামাটা বাঙালিদের জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা। তার মন গভীরে অযাচিত এই অদম্য ইচ্ছা সেহন ভাইকে খুঁজে বের করা। কে জানে কাজটা এতটাও সহজ হবে না, তবেও চেষ্টা করবে। পৃথিবী তো গোলাকার, তার উপরে তো একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে এতটাও কষ্ট হবে না ব্যাপারটা ভাবতেই মুক্ত একটা একচিলি হাসি ফুটে উঠলো তের মুখে। তের দিবা স্বপ্নে টান পড়ে নিচে থেকে সুজির বাজ খাই শব্দ শুনে। কিরে তে, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, না হয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। এই যেমন 24 ঘন্টা আগেও তে পুরান ঢাকার নামকরা বাড়ি জঙ্কুক ভিলার ছাদে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমিক লেদারের জ্যাকেট পরে হু হু বাতাসে থরথর করে কাঁপছে তে। প্রচন্ড শীতও লাগছে ওর। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে। দু বোনই লম্বা জানিতে একদম কাহিল হয়ে গিয়েছে শরীরটা। সুজি তের অবস্থা বেকতিক, কারণ পুরো ফ্লাইটে কিছুই খেতে পারেনি ও। তের যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানলো সুজি। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদের পিক করা হয়েছে, না ছাড়া এই অচেনা শহরে তেকে নিয়ে নিখাত বিপদে পড়ে যেত সুজি। সুজি তেকে নিয়ে দুশ্চিন্তা করলেও তের মনে অন্য কিছু চলছে। ও ভাবছে লিসা আর সুইর কথা। সেদিন অজাচেতেও কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের সামনে। নিজেকে অন্তর্গ্লানীয় হয়ে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বতা ধারণ করে এসেছে সে, তারাই কিনা তেকে নিচু চোখে দেখবে। এসব ভাবতে যেন লজ্জায় চোখ মুখ বুজে আসে তের। তার জেন ধরে এত দূরে চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদেরকে একটা বারও জানায়নি। তো মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলে ভালো হবে। লিসা আর সুহি কখনো মুখোমুখি হতে হবে না, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকো শহরের পরিবেশ ছাড়িয়ে আরো প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চললো। নির্জন হাইওয়ে রাস্তার মাঝখানে মাঝে মাঝে দুই একটা প্রাইভেট কার ছাড়া আর কিছু চোখে পড়ছে না ওদের। কিছু দূর পর পর রাস্তার কোল ঘেঁষে দুইটা একটা ওয়ালার্ট মার্চ আর ম্যাচ ডোনাল্ডের ক্যাফেটেরিয়া দেখা গেল। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উল্ট মিল। তবে চারদিকের পরিবেশটা প্রাণ জুড়িয়ে দেওয়ার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে, দেখে মনে হচ্ছে আজই পিচ ডালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজ গিজ আর ময়লা আবর্জনায় রাস্তায় মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতে বোধ করলো এদেশের মানুষ যতটা শৌখিন ততটাই পরিশ্রমী। আসলে এখানে তের কোনো দোষ নেই। প্রথম পরিচয়তে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোট মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সবকিছু ঠিকঠাক থাকলেও হুট করেই কেন যেন নাতে খুব নার্ভাস ফিল হলো। হাত পা কেন যেন অসহায় হয়ে আসছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়েই কাটিয়ে দিল। ততক্ষণে সুজি নেমে এসে ওর পাশে বারবার করে তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাজ করিয়ে সে কথা কানে আসতেই তে আস্তে ধীরে নেমে দাঁড়ালো। বাইরে প্রচন্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। তে নামতে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিল ওর হাতে। দিস ইজ হাউস পাসওয়ার্ড। লোকটার কথা শুনে তে একটু মাথা নেড়ে কার্ডটা হাতে নিল। এরপর তে সুজির দিকে এগিয়ে গেল। তৎক্ষণাৎ সুজি এসে দেখে বলল, তাড়াতাড়ি চল, জমে যাবো তো না হলে। তে এখনো নিশ্চুপ, শুধু উপর নিচে মাথা নাড়িয়ে সাড়া জানালো। কিন্তু সুজির আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগে ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে সুজি কি কি বললো সেসব কানে যায়নি তে। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরে খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই না, কারণ এবার শরীর নয় বরঞ্চ ওর কলিজায় জমে আসছে। একটু আগে সুজির ফোনে কথা শেষে তেকে এসে জানালো, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে তে, অনেক ফর্মালিটি বাকি আর সব কাগজপত্রগুলো আমার ব্যাগে। এগুলো না
পূরণ করলে ওরা মাকে ভর্তি করতে পারবে না, মায়ের শরীর তো আরো খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত দ্রুত সম্ভব চলে আসবো। না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না, যদি কেউ থাকে তার যে বরং আমি তোর সাথেই যাবো। পাগলামি করিস না, বাইরের অবস্থা দেখছিস তো, আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, না হয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি কেউ থেকেই থাকে তাহলে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না কেমন? আচ্ছা ঠিক আছে। বোনকে সবকিছু বুঝিয়ে দিয়ে সুজি গিয়ে গাড়িতে বসলো পুনরায়, এবং গাড়ি ছাড়বেই এমন সময় সুজি বলে উঠলো, প্রয়োজন হলে ফোন করবি। কথাটা বলতে বলতে সুজির গাড়িটা সেখান থেকে চলে গেছে। তে মনে মনে ভাবছে, কিভাবে ফোন করব, আমার কাছে তো সিম কার্ডই নেই। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এখন আপাও চলে গেল। এরকম অসহায় বোধ হয় এই 18 বছর জীবনেতে কখনোই হয়নি। চারদিকের অবস্থা বেগতিক, আকাশটা কালো মেঘে ঢেকে গুমটে গুমটে অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই, তাই তো দুরু দুরু বুকে ফ্রন্ট গেটটা খুলে ফ্রন্ট ইয়ার থেকে পা টিপে টিপে ভেতরের দিকে যাচ্ছে। তারপর ভেতরে যেতে কাঠের টুকরা দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খুললো। আশ্চর্য হলে এটাই সত্যি, পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কি এত বুদ্ধি খাটিয়ে কৌশলে পাসওয়ার্ডটা সেট করেছে, আপাতত এটাই ভাবছে। তবে ওর ভাবনাটা বেশিক্ষণ স্থির হলো না, তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। না, কেউ বাড়িতে নেই। লোকালয় ছাড়িয়ে অনেক নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি, নিচতলায় পুরোটাই জুড়ে বিশাল হল রুম, তার এক পাশে আধুনিক ধাঁচে কিচেন কাউচ, কাউচের সামনে যেটা করা দুটো বাইস্টল কিচেন, আর হলের মাঝে কোনো দেওয়াল নেই, বরং কিচেনের কাউচের সামনে গোলাকার ডাইনিং রুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের উপর এক পাশে এবড়া থেবড়া হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট, তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তোবা, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই, ভেবেই পুরো কুচকে গেল। সামনের দিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করে পিছনের দিকে তাকালোতে দেখলো দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটাই কাচের। বোরিং, প্রয়োজনের বাইরে কোনো কিছুই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছা নেই ওর, শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই, ব্যাপারটা বুঝে আসতেই কাচুমাচু ভাবনা বাদ দিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্ত নেমে আসলো শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলতে কোন রকম ভারী জামা কাপড় পাল্টিয়ে নরমাল ড্রেস আপ পরে নিল। শরীরটা ছেড়ে দিল নরম বিছানা আর কমফোর্টারের ভাঁজে। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকে নড়ে চড়ে উঠলো ঘুম কাতরেতে। অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে, মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতো এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লেগেছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা, মনে হচ্ছে শরীরটা টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। উঠ, ঘুমাতে দে আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনের মধ্যে নাক ডুবিয়ে আবার লম্বা শ্বাস নিলতে। এদিকে তের কানতে সুজির লজ্জায় জান যায় অবস্থা। ও তো তেকে ধাক্কাতে ধাক্কাতে ডাকতে লাগলো, তে ওঠ, এটা তোর রুম না, আর না তুই বাংলাদেশে আছিস। আমরা আজ সন্ধ্যায় আমেরিকাতে এসেছি, ভুলে গেলি? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। সুজির শেষ কথাটা একদম ছক্কা লাগার মতো তের মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধর পড়িয়ে উঠে বসলো তে। মুখে কোণে জমে থাকা লালাটুকু মুছে শুকনো ঢোক গিলল। কি বলছিস আপা, কার রুমে আমি? সুজি আর চোখে দরজার দিকে তাকালো। তে সুজির দৃষ্টি আকর্ষণ করে সেদিকে তাকালো, দেখলো ফুল সিভিল সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে লম্বা মতো কেউ দাঁড়িয়ে আছে। তে এক পলকে এই সুদর্শন পরিচিত মুখটা ধরে ফেলেছে। এটা আর অন্য কেউ নয়, স্বয়ং জিয়ন জাঙ্কুক। তীর মাথা এখন ভো ভো ঘুরে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ঘুমিয়েছে? ওই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণ চোখ দুটো। রাগ, বিরক্তি, কৌতূহল নাকি অন্য কিছু ধরতে পারলো না তে। পারছে শুধু আস্তে করে ভয়ার্থক ঢোক গিলতে। তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। সুজি তাড়াতাড়ি এতে তড়িহড়ি করে উঠে সুজির পেছনে পেছনে চলে যেতে লাগলো। যাওয়ার সময় খুব সতর্কে আর একবার পেছনের দিকে তাকাতেই হুটকুটেই চোখাচোখি হয়ে যায় ওই রহস্য ঘেরা দুটি চোখের সাথে। সঙ্গে সঙ্গে তে যেন হৃদয় কেঁপে ওঠে। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে এখনো দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তে আর পেছনে ঘুরে তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে গিয়ে ঢুকে পড়লো। তে চলে যেতে জাঙ্কুক নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতে ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চুপড়ে পা যেন জড়িয়ে গেল। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গা এলিয়ে দিল। কুশনটা এখনো তেল লালাতে ভিজে আছে। তার ঠিক পাশেই সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। জাঙ্কুক চুলটা হাত দিয়ে তুলে ধরে। স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা চুলটা। খানিকক্ষণ চুলটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলো জাঙ্কুক। কেন যেন ওর ভুরুটা কুঁচকে আসলো। এত বড় কবে হয়ে গেল?
ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। তে চোখ মিলে শটানো হয়ে শুয়ে সিলিং এর পানে তাকিয়ে আছে। আজ অ্যালার্মও ওকে ঘুম ভাঙাতে পারেনি। ও পৃথিবীর উল্টো দিকে আছে। সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনে এই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে তে। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি সাংঘাতিক ভাবলেও এখনো পিলে চমকে ওঠে তে। সকাল 9টা বেজে 30 মিনিট। সুজি তো আগে রেডি হয়ে বের হয়ে গিয়েছে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যেতে হচ্ছে। বয়সের তুলনায় সুজির মধ্যে ম্যাচুরিটি ভাবটা একটু বেশি। দায়িত্ব জ্ঞানের দিকে সবসময় সচেতন সে। তে তো এখনো শুয়ে আছে, উদাসীন হয়ে কি জানি কি ভাবছে। তখনই নিচ থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো ওর কানে। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচে থেকে হাত পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। জেকে, এই জেকে, আমি জানি তুই রুমেই আছিস, নিচে নাম এক্ষুনি, না হলে কিন্তু আমি এখন উপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতেই যাবে তখনই উপর থেকে ভেসে আসা মেয়েলি রিন্টেড কণ্ঠ সুরে সে যেন হরচকে উঠলো। কি রে, এই বাসাতে মেয়ে কোথা থেকে আসলো? বুলার ড্রেসে চলে আসেনি তো? এই রুম থেকে বের হয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলে উঠলো, এখানে জেগে বলে কেউ থাকে না তো, ভুল বাসায় নক করেছেন। তের কথা মাঝ পথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে জাঙ্কুক বের হয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে আছে। আর এই মুহূর্তে সেভাবেই তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। কেন যেন প্রথম দর্শনে 31 বছরের জাঙ্কুককে তের চোখে গ্রিক গডের মতো সুদর্শন ঠেকলো। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে তের ধ্যান ভেঙে গেল। গো ব্যাক টু ইউর রুম, গো ব্যাক টু ইউর রুম। শান্ত কণ্ঠস্বর, কিন্তু কথার মাঝখানে যেন আটকে আছে কঠোর আদেশ। জাঙ্কুকের এক্সপ্রেশন বা বাচন ভঙ্গিমা কিছুই বুঝতে পারলো না তে। ও বাচারের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বাচ্চা নেই, অন্যের বাসায় ঢুকে জেগে জেগে বলে চাচাচ্ছে। ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় তের মুখের দিকে তাকিয়ে কথাটা বলল জাঙ্কুক। এই মুহূর্তে ওর মনে হচ্ছে ও 8 বছরের আগের জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। উনি যা বলবে সেটাই আমার শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা ছুড়ে মারলো তে। কি হলো, কথা কানে যায়নি? যাবো না। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় তে। তে জাঙ্কুকের গুমগুম হাসি গলায় ছোট্ট এই নামটা শুনে তে আরো একবার বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করলো। কেন যেন ওর কাছে মনে হচ্ছে তে নামটা খুব ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে অন্যরকম নাম এটা। তবে সেসব নিয়ে তে মাথা ঘামালো না। সে জাঙ্কুকের কথায় কাট কাট জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিল, যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো। ঠিক তখনই নিচতলায় সেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটলো। কিরে, দেখছিস কতক্ষণ ধরে ডাকছি, তবু পকেটের মধ্যে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না? লোকটা এগিয়ে আসতে জাঙ্কুকের সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চড়া গ্রিক গড শেপওয়ালা বডির জাঙ্কুকের পেছনে তের রোগা শরীরটা তো দেখা দূরেই থাক, ছায়াটা অব্দি দেখা যাচ্ছে না। কিরে, এখনো হাঁ করে আছিস? কিছু বলছি তো আমি। কি চাই? কি চাই মানে? আমেরিকার সুপার মডেল চায়ান ইউনোকে কি তোর ভিখারি বলে মনে হয়? না, তবে ছাঁচড়া মনে হচ্ছে। তোরা সব কয়টা মিলে আবার আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? এছাড়া উপায় কি? নক করলে তো জীবনে দরজা খুলিস না, ফোন করলে ফোন ধরিস না, মেসেজ দিলে মেসেজও সিন করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একাই এই ভূতের বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলে মানুষ তো নাকি ভ্যাম্পায়ার টাইপের কিছু। সত্যি করে বলতো। তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। ইউনো বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগালে অভিযোগের লিস্ট জাঙ্কুকের দিকে বাড়িয়ে চলেছে। এদিকে জাঙ্কুকের পিছনে এখনো ঠাই দাঁড়িয়ে আছে তে। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ জাঙ্কুক ওর হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তারও কোনো সুযোগ হচ্ছে না, কারণ ইউনো ননস্টপ কথা বলে চলেছে। একটানা এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তারপর থামলো ইউনো। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটও হবে। জাঙ্কুক তো চুপচাপ ঘড়ির দিকে তাকিয়েছিল। পেছন থেকে তেতো নিজের হাত ছাড়ানোর জন্য কসরত করেই যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের শক্তির বাঁধনের কাছে এই চেষ্টা পিপীলিকার সমতুল্য। জাঙ্কুকের পিছনে একটা ছায়া নড়াচড়া করতে দেখে ইউনো পুরো ভয় পেয়ে গেছে। তোর পেছনে ওটা কি জেকে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছিস বা কেন? তোকে সত্যি সত্যি ভূত ধরলো নাকি? দাঁড়া, আমি সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। ইউনো একটা মানুষ, ক বলে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে জাঙ্কুককে প্রচেস্ট বাই গোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে দাঁতের উপর দাঁত চেপে জাঙ্কুকের হাতটা ছেড়ে দিল। ইউনো সচকিত নজরে ওর পিছনে তাকালো। দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোল গাল একটা পিচ্চি
মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুপাশে ঝুটি করে বুকের উপর ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সেটা যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্ত ছাপ স্পষ্ট। ফর্সা আদুরি মুখটা যেন রেগে লাল হয়ে গেছে, কপালটাও বিরক্তে খুঁচিয়ে রেখেছে। ইউনোর মনে হচ্ছে লাল লাল গাল দুটো দেখে একটু টেনে দিতে। সেই আশাতেই হাত বাড়িয়েছে ইউনো পিচেটার গাল টেনে দেবে বলে, কিন্তু সেই আশাতে এক বালতি পানি ঢেলে দিয়ে তেকে এক প্রকার ধাক্কা দিয়ে রুমের মধ্যে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল জাঙ্কুক। এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো না লোহার মতো, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, ওকে? নো ওয়ান। এই বলে জাঙ্কুক সিঁড়ি ডিঙিয়ে ধাপ ধাপ করে নিচে চলে যাচ্ছিল। ইউনো ওর পেছনে পেছনে যেতে যেতে বলতে লাগলো, বাই এনি চান্স তুই কি ওই পিচ্ছি মেয়েটার সাথে কিছু? কথাটা শেষ করতে পারলো না ইউনো, তার আগে ওর মুখ বরাবর একটা কুসুম ছুঁড়ে মেরেছে জাঙ্কুক। মুখে লাগাম টান। তুই জানিস আই ফাকিং হেট ওম্যান। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। বললাম তো, নো ওয়ান ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। ইউনো খুব ভালো করে বুঝতে পারলো জাঙ্কুক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জিওন জাঙ্কুকের প্রত্যেকটা কথা স্পষ্ট ভাবে শুনতে পারছিল। ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা এক প্রকার গিলে নিল। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর এতটুকু সহ্য করতে পারবে না তা কি হয়? একটু আগের ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। অসম্মান দেওয়ালে লেগে কোনোর কাছেটা ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। রক্ত বের হচ্ছিল বলে টি-শার্টের হাতাটাও একটু ভিজে গেছে। এই জাঙ্কুকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল এবং ট্যাপটা ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল। তারপর সামান্য অ্যান্টিসেপ্টিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। তে খুব ভালো করে বুঝে গেছে নিজের ক্ষত এখন থেকে নিজেকেই সারাতে হবে। যাই হয়ে যাক না কেন, আপাকে কিছুতেই জানানো যাবে না, এইসবই ভাবছিল তে। অন্যদিকে ইউনো কাউজে শুয়ে ফোন টিপছে, আর জাঙ্কুক চুইংগাম চিবোতে চিবোতে মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ কি মনে হলো, শোয়া থেকে উঠে বসেছে ইউনো। এই জিমিনের বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। আই নো। এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে জিমিনের সাথে। এবার আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ এবার শুধু জিমিন নয়, আমরা চারজনই টার্গেটে আছি। জাঙ্কুক খেলাটা পজ করে দোতলায় রুমের দিকে তাকালো এবং কিছু একটা ভেবে বিড়বিড় করে বলছিল, ইফ ইডিয়ট টু টাচ আই সোয়ার আই উইল কিল হিম। কি বলছিস বিড়বিড় করে? কাকে মারবি তুই? জাঙ্কুক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ইউনোর দিকে তাকালো। জাঙ্কুক এরকম ভারতক চাহনি নিক্ষেপ করে ইউনোর দিকে তাকিয়ে আছে। বাজ পাখি নজরের মতোই তীক্ষ্ণ সেই চাহনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত ছেলে। কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? কাকে মারবি তুই? জিমিনের বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো সুজি ফেরেনি। অবশ্য ফেরার কথাও না, ও তো বলে গিয়েছে ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই তের আপার এত ব্যস্ততা ধরে রাখতে পারলো না তে। এদিকে সারাদিন না খেয়ে শরীর কাহিল হয়ে গিয়েছে ওর। না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবা তেমন কাজ। তে সামান্য একটু দরজাটা ঢিলে করে উকি দিল বাইরের দিকে। তৎক্ষণাৎ নিচ থেকে সেই সকালের পুরুষালী কণ্ঠটা আবার ভেসে এলো, এই যে এলোকেশী, খেতে এসো। তে দুপা সামনে বাড়িয়ে করিডোরের দিকে এগিয়ে নিচের দিকে তাকালো। দেখলো অ্যাপ্রন পরে এক হাতে ফ্রাই প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে ইউনো। ফর্সা মুখটাতে সেই সাবলীল হাসি ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিং এ বসে চুপচাপ কাটা চামচ দিয়ে কি যেন খাচ্ছে জাঙ্কুক। ওর ভঙ্গিমা এমন যে ওর আশেপাশে কোনোই মানুষ নেই, সবই গরু ছাগল। তৎক্ষণাৎ তে নিচে নেমে এলো। ডাইনিং স্পেসে আসতে ইউনো ওর দিকে একটা প্লেট এগিয়ে দিল। বসে পড়ো। তে কিছু না বলে প্লেটের দিকে উকি দিল। সবটা দেখে যেন ওর বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এসেছে। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে আর একটুখানি ম্যাশ পটেটো, ব্যাস এতটুকুই না? গোলগাল অসাধ্য চোখে তে দুজনের দিকে তাকালো। ইউনো তো একবার টের দিকে তাকাচ্ছে আর একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। দেখতে তো এইটুকুনি, এত খবর রাখিস কোথায়? জাঙ্কুকের কথাটা শুনে বেশ রাগ হলো তে। আমেরিকাতে এসেছে বলে কি ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা আবার কেমন দুপুরের খাবার? দেশে থাকে না বলে দেশের ঐতিহাসটা কেউ ম্যাশ পটেটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবে এরা? এই ভাবতে ভাবতে তে নিজের লম্বা চুলগুলো খোপা করে নিল। ওনাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কেবিনেট আর ফ্রিজ হাঁটছে, হাতের কাছে যা চাল ডাল পেয়েছে সব মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছে। কয়েক মিনিটে খিচুড়ি মোমো গন্ধে সুবাসিত হয়ে গেল চারদিকটা। ইউনো নিজের প্লেটটা সামনে থেকে সরিয়ে রান্নাঘরের দিকে উকি চুকি দিচ্ছে। ইউনোর এরকম কাণ্ড দেখে জাঙ্কুক ওর দিকে পুরো কুচকে তাকিয়ে আছে। কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। খিচুড়ি? কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। জাঙ্কুক আবারও নিজের খাবার খাওয়াতে মনোযোগ দিল। একটু পর এক প্লেট খিচুড়ি নিয়ে এসে ইউনোর সামনে রাখলো। গরম খিচুড়ির গন্ধে খিদেতে পেট যেন গুড়গুড়িয়ে উঠছে ওর। বলুন তো কেমন হয়েছে?
হয়েছে? গরম খিচুড়ি মুখে নিতেই আপিসের চোখ বুজে এলো ইউনোর। ওর মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে খাবারটা ওর কত পছন্দ হয়েছে। খাবারটা গিলে তৃপ্তি একটা হাসি দিয়ে ও জাঙ্কুকের দিকে তাকালো। তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত, এরকম খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো। প্যাম শিওর ও তো আমার বোন নয়। ও আমার বোন হতেই পারে না। মানে? ও আমার বাপের দ্বিতীয় বইয়ের আগের পক্ষ। জাঙ্কুকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনে একটু টটে গেল নাতে, বরঞ্চ ইউনোর দিকে একটু মৃত হাসি দিয়ে তাকিয়েছে। জি, উনি ঠিকই বলেছেন। আমি ওনার আপন বোন কিংবা সৎ বোন কোনো টাইপের বোনই নই। আমার নাম কিম তেইয়া। জাঙ্কুকের কথাটাও ইউনো তেমন একটা গায়ে মাখলো না। ও একরাশ উৎসাহ নিয়ে থেকে বলে উঠলো, আমি চাইনি ইউনো, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিং। ওয়াও, দার্জিলিং! দার্জিলিং এ ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। ও আচ্ছা, ওইখানকার মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা আমি সবকিছু নিজের হাতে ছুঁয়ে দেখতে চাই। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিং এ? আর কার সাথে যাবে? তে তো বলতেই চাচ্ছিল যে আপনার সাথে যাব, কিন্তু তের কথা মুখ দিয়ে বের হওয়ার আগেই জাঙ্কুক কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো এবং কয়েক কদম এগিয়ে গিয়ে তের মুখোমুখি দাঁড়িয়ে বলল, I hate Bengali food, even anything. So next time আমার বাসায় এসব টাইপের রান্না, এসব টাইপের আলোচনা কোনোটাই করার সাহস করবি না। I warning you. তে সংকুচিত হয়ে দু পা পিছিয়ে গেল। ওর চোখের সামনে কি ঘটছে না ঘটছে সেগুলো বুঝে উঠতে একটু টাইম লেগে গেল। জাঙ্কুক বরাবরই ওকে অপমান করেছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে তেও তো চুপ মেরে যাওয়া মেয়ে নয়। জাঙ্কুকের অপমানের জবাব ঠিকও দেবে। আমি যতদূর জানি আপনি নিজেই খাঁটি বাঙালি, তার উপর নাম করা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস, এতটুক বলতে না বলতেই জাঙ্কুক টেবিল থেকে স্টেক কাটার ছুরিটা হাতে তুলে নিয়ে তীর গলায় চেপে ধরেছে। জাঙ্কুকের কাণ্ড থেকে ইউনো হরচকে উঠেছে। হোয়াটস রং জেকি? কি করছিস এটা? আমাদের মধ্যে কথা বলতে আসিস না ইউনো। জাঙ্কুকের কথাটা শুনে ইউনো একটু পুরো কুঁচকে তাকিয়েছে। জাঙ্কুক এমন ভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছিল হাজবেন্ড ওয়াইফ তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ইউনো হচ্ছে সেই তৃতীয় ব্যক্তি যে আগ বাড়িয়ে ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। ইউনো একদিনই বুঝে গিয়েছে যে জাঙ্কুক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে এই জমের কাছে? এখন না হয় ইউনো আছে, কিন্তু রাত বিরাতে হঠাৎ করে জেকে রেগে গেলে কি হবে? এসব ভাবতে ভাবতে ইউনো আবার শটান হয়ে বসে পড়লো। জাঙ্কুক এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে। এদিকে ভয়ে নিজের জামা নিজে খামচে ধরে আছে তে। মনে হচ্ছিল ওর ছল ছল চোখে এখন টুপটুপ করে পানি পড়বে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেও তোর এই ফাকিং তেজ দেখাতে আসবি না, না হয়তো তোর ওই তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ড ইট। ক্ষিপ্ততা এবং সুস্পষ্ট ওর দুই চোখ, সেই সাথে মুখের কথাগুলো চপারের মতো শক্তিশালী। কথাগুলো বলেই জাঙ্কুক রুমে গিয়ে নিজের দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। জাঙ্কুক চলে যেতে এতে চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখ দুটো মুছতে লাগলো। অভিমানে কান্নায় নাকে ডগা লাল হয়ে গিয়েছে ওর। ইউনো এগিয়ে গিয়ে নিজের রুমালটা তের দিকে এগিয়ে দিল। মুখটা মুছে নাও তে। না, তে নিল না, বরঞ্চ দৌড়ে হল রুম ছেড়ে দোতলার ছাদে চলে গেল। বড় অসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে হয়নি তে। জাঙ্কুক কেন ওকে দু চোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে তা আজও অজানাতে। এদিকে ইউনো জাঙ্কুকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণেই অস্বাভাবিক রাগ ওর। কখন কি কারণে রেগে যায় সেটা ওই কেবল জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা করা অসম্ভব। এত রকচটা স্বভাব নিয়ে জাঙ্কুক যে কিভাবে কলেজের প্রফেসর হয়েছে সেটা ভেবে পায় না ইউনো। কিন্তু এখানে তো তে নামের মেয়েটা রেগে যাওয়ার মতো কিছু করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে হয়? আশ্চর্য। সন্ধ্যার দিকে জাঙ্কুকে বিদায় জানিয়ে চলে যায় ইউনো। আজ রবিবার ছিল বলে এসেছিল। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে জিমিন, ইউনো আর না হয় সুগা কেউ না কেউ জাঙ্কুকের সাথে দেখা করতে আসবে। না হয়তো মাসের পর মাস কেটে গেলেও জাঙ্কুকের কোনো খোঁজ খবর মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, আর না কোনো ইন্টারনেট, আর না ফেস টু ফেস আপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা যায় জাঙ্কুকের। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দম বন্ধ হয়ে মরেই যাবে নির্ঘাত। প্রয়োজনের বাইরে গিয়ে জাঙ্কুক শুধু একটা কাজই করে, সেটা হচ্ছে বাইক রাইডিং। জাঙ্কুক ইউনোকে এগিয়ে দিতে গেট পর্যন্ত এলো। ইউনো গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি একটা মেয়ে, তুই ওকে রাখতে না চাইলে বলিস। আমি আমার বাসা নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে, তবু ওকে টর্চার করিস না। আই রিকোয়েস্ট ইউ। আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিট কে কেউ আঘাত করে?
কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। See you in next time, bye bye বলে গাড়ি চালিয়ে ইউনো সেখান থেকে চলে গেল। সন্ধ্যার দিকে সুজি ফিরে আসে এবং রুমে ঢুকে চারদিকে থেকে খুঁজতে শুরু করে। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো তে চুপচাপ ছাদের বারান্দায় মেঝেতে বসে আছে। হাত দুটো ঠান্ডা রেলিং এর উপর রেখে দিয়েছে। কাজ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে যায় সুজি। এই ঠান্ডার মধ্যে তে কিভাবে এভাবে বসে আছে বুঝতে পারলো না সুজি। তৎক্ষণাৎ সুজি তেকে টেনে ভেতরে নিয়ে আসলো। এর ফর্সা মুখটা ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে। মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। ঠিক আছিস তুই তে? দুপুরে খেয়েছিস? খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাবো মাকে। উফ, যাক। আর মা তো এখন আইসিইউ তে আছে। এখন তো গেলে তুই মার কাছে যেতে পারবি না। তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর খুব কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, জাঙ্কুক ভাইয়া আগে ভাগে কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলিয়েছে। আমি তো শুধু মায়ের কাছাকাছি ছিলাম। দু বোন এসব কথা নিয়ে আলোচনা করছিল। তখনই নিচ থেকে কলিং বেলের আওয়াজ শোনা গেল। তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। এটা বলে সুজি চলে যেতেই তে মুখটা ছোট করে ফেললো। একটু পরে কতগুলো প্যাকেট নিয়ে সুজি ভেতরে আসলো। এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। কি বলছিস আপা, তুই অর্ডার করেছিস? কই না তো। তাহলে তুই দাঁড়া, আমি জাঙ্কুক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। এই বলেই সুজি প্যাকেটগুলো টেবিলের উপরে রেখে জাঙ্কুকের রুমের সামনে গিয়ে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। তখন জাঙ্কুক বসে বসে ল্যাপটপে কি যেন কাজ করছিল। সুজি গিয়ে পৌঁছাতেই জাঙ্কুক সুজির দিকে তাকালো। মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? না তো। তাহলে মনে হয় ভুল করে। এই বলেই সুজি ঘুরে চলে যেতে নিচ্ছিল। সুজি, হঠাৎই পিছু ডাক জাঙ্কুকের। সঙ্গে সঙ্গে সুজি পিছন ফিরে তাকিয়েছে। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসাবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে বলে কথা। সুজি কথাটা শুনেই খুশি হয়ে গেল। জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। এদিকে জাঙ্কুক আবারও নিজের কাজ করাতে মনোযোগ দিল। খাতে, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। সুজির কথাটা শুনতেই তুই আর অপেক্ষা করলো না। সারাদিনের খিদে মিশিয়ে থাকা পেটটাকে আশকারা দিতে বসে পড়লো পেট পুজো করতে। গত 2 দিন ধরে একটু অস্বাভাবিক জীবন কাটছে তের। এত একা একা কিভাবে থাকা যায়? আর রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ কাটানো যায়? খাওয়া দাওয়া আর ঘুম, এই তো 2 দিন ধরে তের জীবন চলছে। সুজিও সকাল হতে না হতেই হসপিটালে চলে যায়। জাঙ্কুকের বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু তের নেই। আর তাছাড়াও এরকম বদমেজাজি লোকের সাথে দেখা না হওয়াটাই ভালো। এক কথায় দেখা না হতে তে গুড লাক মনে করে। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে তে। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরু দায়িত্বে মনে পড়ে যায় সেহন ভাইয়ের কথা। গত 2 দিনে তে তো ভুলেই গিয়েছিল সেহনের কথা। ও তো এটাও ভুলে গিয়েছিল যে ওরা এখন একই দেশে আছে। কিন্তু মাত্র এই কয়েকটা দিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি সেহন ভাই? ভালোবাসলে কি ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি আমি এসব? যে করেই হোক সেহন ভাইকে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু কিভাবে? তখনই তের নিজের ফোনের কথা মনে পড়লো, যে ফোনটা গত 2 দিন ধরে বন্ধ হয়ে আছে। এগিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটা চার্জ দিয়েও লাভ নেই, কারণ ওর কাছে তো সিম কার্ডই নেই। তাহলে এবার কি হবে? তে দু পা দুলাতে দুলাতে খাটের উপরে বসে পড়লো। বুঝতে পেরেছি, আমাকে ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে সেহন ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে। আর সেটা জানতে হলে সুহি বা লিসাকে কল করতে হবে যে সেহন ভাই কোন ভার্সিটিতে হাই স্টাডির জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা সেহন ভাইয়ের মুখোমুখি। কিন্তু ওদের সাথে যোগাযোগ করার উপায় কি? আইডিয়া, এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ, থাকবেই। শুধু আমাকে খুঁজে বের করতে হবে। এভাবে নিজেকেই নিজে আশ্বাস দিল তে। তারপর আর দেরি করলো না। তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে সুহির নম্বর টুকে রাখা পৃষ্ঠাটা ছেড়ে নিচের দিকে ছুট লাগালো। হয়তো নতুন কোনো আশা পেয়েছে। বেখেয়ালিতে এক প্রকার নাচতে নাচতে নিচে নেমে এলো। তবে সে সিঁড়ি পেরোতে ওর পায়ের উদ্গাম গলি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটাও চুপসে গেল। পুরো হলরুম একদম অন্ধকার। নিজের মতোই ডিভানে বসে টি টেবিলের উপর পা রেখে বাইক রাইডিং গেম খেলছে জাঙ্কুক। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে। আশ্চর্য একটা লোক। অফিস টফিস নেই নাকি? না, আবার হতেও পারে। কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কর্মকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট চেপে হাসছে তে। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ হয়ে যায়। জাঙ্কুক ওর দিকে ভুরু কুচকিয়ে তাকিয়েছে। বেশ কয়েক সেকেন্ড ভুরু কুচকিয়ে এভাবে তাকিয়ে রইল। হোয়াট হ্যাপেন? এভাবে হাসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? কথা শুনে সঙ্গে সঙ্গে তের হাসি থেমে গেছে। চারদিকে কুটকুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলোর ছায়া চারদিকে ছড়িয়ে গেছে। কাচের দেওয়ালে পর্দা পর্যন্ত টেনে রাখা। এমন পরিবেশে জাঙ্কুকের রাগী আওয়াজটা একটু ভয়ঙ্কর শোনালো তের কাছে।
আর এখনো পর্যন্ত জাঙ্কুক ওর দিকে শক্ত চোয়াল করে তাকিয়ে আছে। ব্যাপারটা ভয়ের উপরে যা থাকে সেখানে গিয়ে পৌঁছালো তে সঙ্গে সঙ্গে নীরবতা ভেঙে আওয়াজ করে উঠলো, আপনার অফিস নেই? কোন অফিস? এমা কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ? ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে? আর কালকের ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল জিয়ন জাঙ্কুক ছোট করে জেকে। আমার সামনে একদম হাসবি না তুই, তোর হাসিটা বৃষ্টি লাগে আমার। ওটা আমার নয়, তোর মায়ের অফিস, আর না আমি ওখানে বসি। তুই চাইলে অবশ্য বসতে পারিস। আশ্চর্য, কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি আমার সাথে ঠাট্টা করছে? মানুষ এত সিরিয়াস ফেস নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। তে আর এসব নিয়ে ঘাটালো না। জাঙ্কুকে বেশি ঘাটালে হুট করে না অপমান করে বসে, তাই তে কথাটা ঘুরিয়ে দিল। বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা। হালকা নিঃশ্বাস বের হয়ে এলো তের বুক চিরে। জাঙ্কুক বলেছে মানে এই কথাতে সে এক চুলো নড়বে না, তাই অন্ধকারে হাঁটিয়ে ল্যান্ডলাইন ফোনের সামনে গিয়ে কাগজ থেকে খুব সাবধানে নম্বরটা টুকে কল লাগালো সুহির কাছে। কয়েকবার রিং পড়তেই কল ধরলো সুহি। বাংলাদেশে তখন মোটামুটি 10টা কি 11টা বাজে। তবু কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাটাচ্ছে সুহি। সুহি, আমি কে বলছি, কেমন আছিস? সুহি চমকালো। একেই তো বিদেশি নম্বর, তার উপর দেশে থাকতে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তে আবার হুট করে কেন কল দিল ওকে? সুহি কিছু বলার আগে তে বলে উঠলো, সুহি তোর সাথে আমার অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে, সেহন ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? সুহি এই পাশ থেকে কিছু একটা বললো, কিন্তু তে শুনতে পেল না, কারণ জাঙ্কুক চালানো নির্দ্বিধায় মনিটরের বাইকটা এতক্ষণে ব্রেক ফেল করেছে। বিস্তৃত হয়ে পড়ে আছে পুরোটা জুড়ে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে গেম অফার। কেন যেন হুট করে ফুপিয়ে কেঁদে উঠলো তে। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে সুহিকে বলতে লাগলো, সুহি তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না আমাকে। বেশ করেছি বলেছি, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপকে কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টো সবসময় আমাকে আর লিসাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে, আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করাই কি আমার কাজ? তার উপর সবসময় এমন একটা ভাব নিয়ে এসেছিস যেন তুই পারফেক্ট, তুই যেন বাড়ির মহলের মালকিন, আর আমরা কি লেম। কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? আরে তুই তো আসলে কচুরি পানা। আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করার তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নাম করা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের, কিন্তু তুই তো আসলে এই বাড়ির কেউই নস, আশ্রিতা মাত্র। আর তোর জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক, সেও তো নিজের বাড়িতে পা পর্যন্ত রাখে না। তাহলে ভাব তোরা কত নিচ। আর তোর সাহস দেখে আমি তো রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা সেহন ভাইয়ের খোঁজ করছিস? তুই জানিস সেহন ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তো ওনার নখেরও যোগ্যতা রাখিস না তে। তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার দিবা স্বপ্ন আর দেখিস না। আর যতটুকু দেখেছিস সেগুলো বন্ধ করে ফেল। আর যাই তাই হোক, সেহন ভাইয়ের মতো অত বড় হাই স্টাডির ছেলে তোর মতো অন্তত মেয়েকে বিয়ে করবে না। তে চোখ দুটো বন্ধ করে সমস্ত কথা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে আসছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারলো না তে। চিত্ত মুখোমুখি হয়ে গেল তিক্ত কিছু পরিপূর্ণ চরম সত্যতায়। নিস্তব্ধ শুনশান হল রুমে তে ফোপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। তে কান্না ভেজায় অসহায় গলায় অনুরোধ করে সুহিকে বলল, প্লিজ সুহি তুই আমাকে যা খুশি বল, আমি সবই শুনবো, শুধু সেহন ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বলে আমি আর কোনোদিনও সেহন ভাইকে খুঁজে পাবো না। রিডিকিউলাস। অপর পাশ থেকে এতটুকু শোনা গেল, তারপর পিট পিট শব্দ করে কলটা কেটে গেল। তে কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছু তোয়াক্কা না করে কল কেটে হাওমাও করে কান্না করে উঠলো। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এমন তিক্ত কথা মোটেও সহ্য করতে পারেনি তে। আদারে ঢাকা বন্ধ করে সে কান্নার আওয়াজ পরে ব্যথা দূর শোনালো। লম্বা সিগি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর দিয়ে অনর্গল কান্না করছে তে। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকি দিয়ে উঠছে। সেই তালে তালে মৃত রিমচিম শব্দ করছে ওর পায়ের নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রুপেঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। তবে সবার দৃষ্টিভঙ্গি তো আর এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয় হাড় বরফের মতো নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটিতে সেই বরফ গলানো দুরস্ক। এই যে তে কান্নাকাটি করলেও পাশের ডিভানে বসে থাকা জাঙ্কুকের হৃদয় ছুঁতে পারলো না। নিজের জায়গাটা ছেড়ে উঠে তের কাছে গিয়ে তেকে ঠাস করে দাঁড় করিয়ে ফেললো। তারপর ওর হাতটা টানতে টানতে দরজার কাছে গিয়ে বলল, আউট। তে কিছু বুঝে ওঠার আগেই শব্দ করে ধাপ করে দরজাটা বন্ধ করে দিল জাঙ্কুক। তারপরে ভেতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা হাতে তুলে মুষ্টিবদ্ধ করে নিল। পকেট থেকে নিজের ফোনটা বের করে কাউকে একটা ফোন করলো। আমি একটা নম্বর ফরওয়ার্ড করছি তোকে, এর A to Z সব ইনফরমেশন আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল।